This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. A for apple, B for ball আর C for cloud মানে জোকার। আজকের পর থেকে জোকার বলতে আমেরিকানরা নাকি ওই নওয়াজ শরীফকেই বুঝছেন, কিন্তু মুশকিল হচ্ছে এটা বুঝতে এত দেরি লাগলো নাকি আমেরিকানরা আসলে নওয়াজ শরীফকে জোকার রূপেই সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন। দেখুন, পাকিস্তানের নেতা থেকে সেনাকর্তারা এক একজন যে এক একটা আস্ত ভাঁড়, সেটা ডোনাল্ড ট্রাম্পের আগের থেকে জানা নেই। তিনি কি সত্যিই নওয়াজ শরীফের কথায় নেচেছেন নাকি তাকে নাচিয়েছেন? দেখুন, এই প্রশ্নগুলো উঠছে, তার কারণ হচ্ছে যে এই যে একটা ধুমধাম করে একটা যুদ্ধবিরতির ব্যবস্থা করলো, মধ্যস্থতা করলো কে? আমেরিকার ইরানের মধ্যে পাকিস্তান। কোন সময় করলো? যখন ইরানকে এক রাতে গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তারপর থেকে যে রাতটা না ঘুমিয়ে ইরানের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। ইসরায়েলের একটা টিভি চ্যানেল, তারা তো একদম কাউন্টডাউন শুরু করে দিয়েছিল। কাউন্টডাউন শেষ হবে আর ব্যাস, একটা সিভিলাইজেশন শেষ, একটা সভ্যতা ধ্বংস, যেরকম বলেছিলেন আর কি ট্রাম্প সাহেব। তো এই সবের মধ্যে আচমকা এক্স স্যান্ডেলে ভেসে ওঠে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পোস্ট। শাহবাজ শরীফ দাবি করেন তিনি 2 সপ্তাহ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এবং তার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প তার কথা রাখবেন। লোকে যদিও বলছে ওই যে A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্লাউড যেরকম করে শিখিয়েছিলেন ট্রাম্প, ঠিক সেইভাবেই এই ড্রাফটটাও তিনিই তৈরি করে দিয়েছিলেন। কি লিখবেন ওই শাহবাজ শরীফ। এবার দেখুন, এই গোটা বিষয়টা, এটার মধ্যে আরেকটা ফাঁক রয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন, লেখার সময় তিনি তো লিখবেন প্রাইম মিনিস্টার। পরবর্তী ক্ষেত্রে যে বক্তব্যটা ওই শাহবাজ শরীফের দপ্তর থেকে বেরিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল যে দুপক্ষই তাদের বক্তব্য মেনে নিয়েছে, সেটাতেও তো প্রাইম মিনিস্টার লেখা থাকবে। কারণ পাকিস্তানের প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে যে লেখাটা বেরোবে, সেখানে প্রধানমন্ত্রী বলতে কাকে বোঝাবে? ভারতের প্রধানমন্ত্রীকে? সে তো না। কিন্তু সেখানে লেখা ছিল পাকিস্তানের প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এবং এইটা দেখেই সবার মনে হয়েছিল এটা নিজ্ঞাত অন্য কেউ ড্রাফট করে দিয়েছে, এবং এটা যদি কেউ করে দিয়ে থাকে তাহলে সেটা ট্রাম্পই করে দিয়েছে। এটা পোস্ট হয়ে গেছিল। তারপর বিলাওয়াল ভুট্টো তিনি গোটা ব্যাপারটা নজর কাড়ার পর আবার সেটাকে ডিলিট করে ঠিকঠাক করে প্রাইম মিনিস্টার করে ছাড়া হয়েছে। ভাবুন, এই তো দেশটার অবস্থা। এবার এই জায়গাটায় পাকিস্তানের যে দাবিটা ছিল, যেটা নিয়ে গোটা বিশ্ব হঠাৎ করে তাদের পিঠ চাপড়াতে শুরু করেছিল, সেটা কি ছিল? শাহবাজ শরীফ আত্মবিশ্বাসী হয়ে ঘোষণা করেছিলেন যে সব ঠিকঠাক হয়ে গেছে, তিনি মধ্যস্থতা করে সব কিছু করে দিয়েছেন। এরপর ইসলামাবাদে দুপক্ষ আলোচনায় বসে সব ঠিক হয়ে যাবে, এখন থেকে যুদ্ধবিরতি, একদম সব শান্তি, এবং যে হরমুজ প্রণালীটা বন্ধ বলে গোটা দুনিয়া জুড়ে গেল রব উঠেছে, সেটাই খুলে গেল। নিউ ইয়র্ক টাইমস থেকে ওয়াশিংটন পোস্ট, আমেরিকার নাম করা সব খবরের কাগজ লিখেছিল যে সংবাদ মাধ্যমে এই সমস্ত লেখালেখি বা সমাজ মাধ্যমে এই সমস্ত পোস্ট করার আগে শরীফ নাকি ট্রাম্পের কাছ থেকে যথাযথ টিউশন পেয়েছিলেন। এবং তারপর তিনি যে দাবিটা করছিলেন, তিনি নাটোরের বনলতা সেন, যার চোখের দিকে তাকিয়েই আমেরিকা, ইরান এবং গোটা বিশ্ব ক্ষণিকের শান্তিটা পাবে, তিনি হচ্ছেন সেই। এটা সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাস্তবটা কি বলল? বাস্তবটা দেখা গেল 2 সপ্তাহ পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধ থাকার যে কথাটা, যখন চারপাশে কোনো মিসাইল টিসাইল উড়বে না, সেটা একদমই নেহাত কথার কথা। ওই সময়ের মধ্যেই ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এবার তাদের লক্ষ্য লেবানন। এমন একটা আক্রমণ যেখানে এক রাতের মধ্যে 250 মানুষের প্রাণ গেছে।
অসংখ্য মানুষ, 1000 মানুষ আহত। এবার এখান থেকেই তো ইরানের ক্ষিপ্ত হওয়া শুরু, কারণ তারা জানতো তারা যে চুক্তি অনুযায়ী, তাদের যে শর্ত মেনে এই যুদ্ধবিরতিটা হচ্ছে, সেই শর্ত অনুযায়ী সব জায়গায় সমস্ত আক্রমণ বন্ধ থাকবে এবং তাতে যারা ইরানের বন্ধু রাষ্ট্র তাদের ওপর আক্রমণও বন্ধ থাকবে। এবার লেবানন ইরানের শুধু বন্ধু রাষ্ট্র নয়, লেবানন শিয়া প্রধান, ঠিক যেরকম ইরান শিয়া প্রধান। সেই লেবাননেই যদি এই সময়ের মধ্যে আক্রমণ হয় তাহলে তো সেটা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল। শর্তটা আদৌ ছিল তো? এই সংশয়ের সূত্রপাত সেখান থেকেই, এবং সেই সংশয় থেকেই ওই যুদ্ধবিরতির অন্যতম শর্ত, যেটা সবাই তাকিয়েছিলেন যে হরমুজ প্রণালীটা খুলে যাবে, খুলে যাওয়া তো দূরের কথা, ওই জাহাজ থেকে, ওই যে খালের মধ্যে থেকে যে জাহাজগুলো যাওয়ার কথা, সে জাহাজগুলো তারা তো আর নতুন করে বেরোতে পারলো না, যেখানে ছিল সেখানেই আটকে রইল। উল্টে জাহাজের বদলে ওই খাল দিয়ে যুদ্ধের কুমির বেরিয়ে এলো। দেখুন, এই গোটা বিষয়টা শোনার পর আপনারা ভাববেন এরকম হয় নাকি? এটা তো একটা আন্তর্জাতিক একটা বিষয়, একটা দেশ মাঝখানে দাঁড়িয়ে তারা সমঝোতা করিয়েছে। এবার তো গোটা বিশ্বের মধ্যে যখন কথাবার্তা হবে, সবার সামনে কথাবার্তা হবে, তখন তো এর মধ্যে ফাঁক থাকার কথা না। আজকের দিনে তো এরকম কেউ ইধার উধার করেন না এই সমস্ত ব্যাপারে। বিশেষ করে যখন বোঝা যাচ্ছিল দুপক্ষেরই একটু হলেও তাগিদ রয়েছে, বিশেষ করে আমেরিকার, কারণ গোটা বিশ্বের চাপটা তাদের ওপর এসে পড়ছিল। কি জানা গেছে জানেন? আমেরিকার যে শর্তগুলো আমেরিকা মেনে নিয়েছে বলে ওই ইরানকে জানানো হয়েছিল, এবং ইরান যে শর্তগুলো মেনে নিয়েছে বলে, যে শর্তে যুদ্ধবিরতি রাজি হয়েছে বলে আমেরিকাকে বলা হয়েছিল, ওই জায়গাটাতে নাকি একটু কারিগরি হয়েছে। দুটো শর্ত নাকি এক নয়, হয় কারিগরি অথবা বোঝেননি, অথবা মাঝামাঝি কোথাও গিয়ে শর্তগুলো হারিয়ে গেছিল। মোদ্দা কথা হচ্ছে, যে শর্ত জেনে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল আমেরিকা এবং ইরান, সেই শর্তগুলো নাকি তার প্রতিপক্ষ, মানে ইরানের শর্ত আমেরিকা মানেনি, আমেরিকার শর্ত ইরান মানেনি। ভাবুন কি পরিস্থিতিতে গোটা ব্যাপারটা গিয়ে পড়ল। এই লেবাননের ওপর আক্রমণ করা যাবে না, এই ধরনের কোনো শর্তই নাকি ছিল না, এবং আমেরিকা নাকি, আমরা প্রাথমিকভাবে শুনেছিলাম, মেনে নিয়েছে যে ইরানের তত্ত্বাবধানেই থাকবে ওই হরমুজ প্রণালীটা। আমেরিকা নাকি বলেছে না না, ওরকম কোনো ব্যাপার না, ওটা তাদের তত্ত্বাবধানে থাকবে। পুরো উল্টো। এটা হলো কোত্থেকে? এ তো পুরো ভুলভুলাইয়া হয়ে গেল, ভ্রান্তি বিলাস চরম। কোত্থেকে হলো জানেন? আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কথার থেকেই সেটা পরিষ্কার হয়ে গেছে। ভান্স বলেছেন আমেরিকা ইরান দুপক্ষের কাছেই এই শর্তগুলো পাঠানোর ক্ষেত্রে চরম একটা ভুল বোঝাবুঝি তৈরি করেছে পাকিস্তান। এই যাবতীয় কিছুর জন্য তারাই দায়ী। ভাবুন তো, নিজেদের পিঠ চাপড়ানোর একটা পরিস্থিতি তৈরি করতে গিয়ে কি কাণ্ডটা করে বসেছে পাকিস্তান। তারা নিজেদের পিঠ চাপড়াতে যাচ্ছিল, এখন সবাই যে যেখান থেকে পারছে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে সবার সামনে এসে বলতে হচ্ছে মিসকমিউনিকেশনের কথা। শুধু একটাই তার মধ্যে সোনালি রেখা, বোঝাই যাচ্ছে যে এই যে যুদ্ধবিরতিটা, এটার কোনো এমনিতে ভবিষ্যৎ নেই, যে কোনো মুহূর্তে চুরচুর করে ভেঙে পড়বে। মানে ওখানে ইসরায়েল মেরেছে লেবাননকে, এবার যে কোনো সময় ইরানও তারা তাদের প্রত্যাঘাত শুরু করবে, আমেরিকাও হয়তো মারবে। কিন্তু আলোচনার রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়নি, তারা ইসলামাবাদে আলোচনায় বসবে, এটাতে অন্তত দুপক্ষ এখনও অনড় আছে, সেখান থেকে সরে আসেনি। যদি বলেন সোনালি রেখা, সেটা কিন্তু এইটুকুনি। দুটো বেড়াল রাস্তা একটা পিঠে কুড়িয়ে পেয়েছিল, একটা পিঠে দুজন ভাগিদার। এবার দুজন কি করে সমান সমান ভাগ করবে? নিজেরা ভাগ করলে তো ইধার উধার হয়ে যেতে পারে, একজনের ভাগ আরেকজন কিছুতেই মানবে না। সুতরাং তার একজন বাঁদরের সাহায্য চেয়েছিল। এবার বাঁদর প্রথমে পিঠেটাকে দুটুকরো করে ভালো করে দেখে বলল, না
সমান হয়নি, এটা একটু বেশি আছে, ঠিক আছে আমি সমান করে দিচ্ছি বলে সেইটার থেকে একটু ভেঙে নিজে খেয়ে নিল। তারপর বললো না আর একটু এটা গন্ডগোল হয়ে গেল, এ পাশেরটা আবার একটু বেশি হয়ে গেছে, এর বেশি ভাঙা হয়ে গেছে, ঠিক আছে ঠিক করে দিচ্ছি বলে এ পাশেরটাও একটুখানি ভেঙে খেয়ে নিল। এবার এরকম সমান করার চক্করে একবার এটা ভাঙে একবার এটা ভাঙে, এটা করতে করতে একটা সময় পুরো পিঠেটাই তার পেটে চলে গেল। বুঝতে পারছেন এটার মরালটা কি? মানে এই গল্পটার নীতিবাক্য, কখনো কোনো সমস্যার সমাধানের জন্য কোনো শঠকে ভরসা করতে নেই। পাকিস্তানের শঠতা মোটামুটি গোটা বিশ্বে বিদিত, সবাই জানেন আর কি এ দেশটা কীরকম, এদের ওপর কতটা ভরসা করা যায়, এরা মুখে কি বলে কাজে কি করে। গল্পটা আমরা বাংলায় পড়েছি। এবার ট্রাম্প বা ভান সাহেবদের দুর্ভাগ্য যে তারা বাংলাটা জানেন না, একবার সময় করে বাংলাটা শিখে নিলে এভাবে পাকিস্তানের মতো শঠ বন্ধুর ওপর তাদের ভরসা করে ঠকতে হতো না। ইরান কিন্তু প্রথম থেকে বলেছিল যে পশ্চিম এশিয়ায় শান্তি আলোচনার জন্য যদি কারো কথায় তারা ভরসা করে তাহলে সেটা ভারতকে ভরসা করা উচিত। কিন্তু আমেরিকা শরীফকেই বনলতা সেন ভেবেছিল বা সাজিয়েছিল, তাদের মনে কি আছে সেটা নিয়ে অবশ্য বড় প্রশ্ন আছে। এবার হলোটা কি, গোটা বিষয়টা যেখানে থাকার সেখানেই কিন্তু থেকে গেছে। আলোচনাটা হচ্ছে বললাম ওইটা বাদ দিয়ে খেয়াল করে দেখুন, হরমুজ খোলার দাবিতে আমেরিকা অনড়, আর হরমুজ বন্ধ করে রাখার দাবিতে ইরান অনড়। বন্ধই রয়েছে, কোনো জাহাজ আসছে না। শুধু এই দুটো আন্তর্জাতিক দেশ না, জানেন তো, এদের এই দুজনের অনড় থাকার কল্যাণে ওই একদিনে যেরকম প্রায় 3000 পয়েন্ট শেয়ার বাজার বেড়ে গেছিল, ঠিক সেইভাবে আজকে পড়েও গেছে। তেলের দাম এক ধাক্কায় কমেছিল প্রায় $30-35, সেটাও যথারীতি আবার বাড়তে শুরু করে দিয়েছে। মানে পরিস্থিতি যেখানে ছিল সেখানেই আছে, এটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে একটা ওই ট্যাঙ্কার ভর্তি, একটা জাহাজ ভর্তি এলপিজি এসে পৌঁছেছে মুম্বাইতে, এইটা একটা ভালো খবর ভারতের জন্য। অন্তত ভারত কিন্তু টুকটুক করে তাদের এই এলপিজিগুলো নিয়ে আসছে। সংশয় আছে আমাদের মনের মধ্যে, কিন্তু যার জন্য সাপ্লাই লাইনটা বন্ধ হয়নি, লোকের দুশ্চিন্তা আছে, একটু অপেক্ষা আছে, কিন্তু গ্যাসগুলো পাওয়া যাচ্ছে। তার কারণ ওই কূটনৈতিক রাস্তা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বিকল্প রাস্তা দিয়ে এই জ্বালানি সরবরাহটা অব্যাহত রাখা। সত্যি কথা বলতে কি, এই গোটা পরিস্থিতির মধ্যে, এই খারাপ পরিস্থিতির মধ্যেও যে একটা নতুন সম্ভাবনা দেখা যায় তার একটা উদাহরণ দেখিয়েছে ভারত। এই যখন এই যুদ্ধটা শুরু হয়েছিল তখন ভারত 27টা দেশ থেকে তাদের এই জ্বালানি কিনত, অর্থাৎ এই ক্রুড অয়েল বা এলপিজি গ্যাস। কিন্তু এইরকম পরিস্থিতি আসতে পারে এটা বুঝে ভারত সরকার বিভিন্ন দেশের সঙ্গে আরও যোগাযোগ করতে শুরু করেছিল, এবং আস্তে আস্তে সব মিলিয়ে ভারত এখন 41টা দেশের থেকে এই জ্বালানি আনছে। ফলে গোটা বিশ্ব তারা এই জ্বালানি সংকটে পড়লেও ভারতের জ্বালানির দাম বাড়তে পারে, কিন্তু জ্বালানির সংকট হচ্ছে না। এবং সব থেকে বড় কথা, এটার থেকে ব্যবসাও করছে ভারত, কারণ ভারতের যে রিফাইনারি রয়েছে সেটা বিশ্বের মানে 4র্থ এরকম বৃহত্তম রিফাইনারি, যারা বিরাট মাপে এই তেল শোধন করতে পারে। এবং ভারত রফতানিতে বিশ্বে 5ম। সুতরাং বুঝতে পারছেন ওই বিপদের মধ্যেও যে সম্ভাবনা, সংঘাতের মধ্যেও যে সম্ভাবনা থাকতে পারে সেটা ভারত দেখাচ্ছে। কিন্তু সে যাকে তো অর্থনীতির বিষয়, এটা ভেবে এর মধ্যেও আর কি এই চরম এই আধারেও আমরা একটুখানি যদি ভালো থাকতে পারি সেটাই ভালো আর কি। কিন্তু দেখুন এই যে অনড় অবস্থানটা না, এটা খুব জটিল, এবং এই অনড় অবস্থানের পেছনে সবসময় কোনো না কোনো একটা দ্বিচারিতা কাজ করে। এই যে দেখুন বাংলাদেশ সরকার, তারাও কিন্তু তাদের অবস্থানে অনড় হয়ে রয়েছে, কিন্তু একটা দ্বিমুখী চরিত্র সবার সামনে উঠে আসছে। একদিকে তারা ডিজেলের জন্য ভারতের হাতে পায়ে ধরছে, কারণ জ্বালানির অভাবে লোকে ওখানে পেট্রোল পাম্পগুলো জ্বালিয়ে দিচ্ছিল। ভারত এই ডিজেল সাপ্লাই করে করে তাদের বাঁচিয়ে রেখেছে। এখন তারা আরও বেশি করে ডিজেল চাইছে ভারতের কাছ থেকে।
ভারতের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ পুরী তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন যে ভারত দিতে চায়, ভারত দিতে চাইবে। ভারত কখনো চায় না যে তাদের প্রতিবেশী দেশগুলো খারাপ থাকুক, তার জন্য যা করার করবে তারা। কিন্তু সেখানেই যদি বাংলাদেশ থেমে যেত তাহলে তো ঠিক ছিল। তারা পেয়ে আর কি তাদের কনফিডেন্সটা বেড়ে গেছে, তাই জন্য তারা এখন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। খেয়াল করে দেখুন, এটা মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক যে ভাষায় শেখ হাসিনাকে চেয়েছিল বা প্রত্যর্পণ করতে বলেছিল, তারেক রহমানের সরকারের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানও তিনি আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ঠিক একইভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি পেশ করেছেন। অবশ্য এটা করতেই পারেন, কারণ সরকার গঠনের পর তারেক রহমান তো বাংলাদেশের সংসদে ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা এর আগের সরকার নিয়েছিল, অর্থাৎ ইউনূসের সরকার নিয়েছিল, সেটাকেও আরেকবার নতুন পার্লামেন্টে পাশ করিয়ে নিয়েছেন। অর্থাৎ এ ব্যাপারেও তারা অনড় রয়েছে। দেখুন, তারা এরকমভাবে চাইছেন আর চাইলেই ভারত দিয়ে দেবে, এটা যে খুব একটা সুবিধাজনক হবে না এটা সবাই জানে। তারেক রহমানের মন্ত্রিসভাও জানে, তার বিদেশ মন্ত্রীও জানে। কিন্তু এবং তারা এটাও জানে যে তাদের দেশটাকে এখন চালাতে গেলে ভারতকে চটানো চলবে না। কিন্তু ওই রাজনীতি বড় দায়, দেশের মানুষকে তারা বলেছিলেন সেটাকে তারা চেষ্টা করছেন, সেটা বিভাগ ভুলে গেছেন, এটা তো বোঝানো চলবে না। শুধু মাঝে মাঝে তারা দাবি করবেন, কিন্তু কতটা চাপ দেবেন সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। ওই বললাম না, রাজনীতির এই যে একটা দ্বিমুখী চরিত্র, এটা কিন্তু ইউনিক। এটা দেশে বিদেশে সর্বত্র এটা কিন্তু কাজ করে। তবে দেখুন, এই বাংলাদেশটাকে ভারত যে খুব সহজভাবে নিচ্ছে না, এবং এই এত কিছু দাক্ষিণ্য দেখালেও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য যতদূর ভারত যাবে, যতদূর পারে ভারত যাবে, এটা বারবার প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী সবাই বললেও তারা যে ভেতরে ভেতরে একদম উদ্বাউ হয়ে নৃত্য করছেন না, নিজের দরজা হাট করে খুলছেন না, ভেতরে ভেতরে নিজেদের প্রস্তুতিটা রাখছেন, সেটা কিন্তু দুটো বক্তব্যেই পরিষ্কার। প্রথমটা, আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আগে নিজেদের প্রয়োজন মেটাবো, তারপর তোমরা যে বাড়তি ডিজেল চাইছো সেটা দেওয়া যায় কিনা ভেবে দেখব। দেখুন, সংকীর্ণ ভাবাবেগ নিয়ে কোনোদিন রাষ্ট্রীয় স্তরে কূটনৈতিক আলোচনায় বসা যায় না। বাংলাদেশ যদি ভেবে থাকে যে বাংলাদেশের এই তেলটা ভারতবর্ষ থেকে পাওয়াটা প্রাপ্তি, তাহলে বাংলাদেশের এটা বোঝা উচিত যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসির জায়গাটা আছে সেটাকে স্বীকৃতি দেওয়া, এবং তাদের দেশে যেভাবে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভটা তৈরি হচ্ছে সেটাকে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেটাকে বন্ধ করানো, কোনো না কোনোভাবে সেটাকে প্যারালাইজ না করতে পারলে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতবর্ষ বারংবার ভাবতে বাধ্য হবে। দেখুন, এ রাজ্যের ভোটের আগে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আপনারা যদি ওই দ্বিতীয় বক্তব্যটা খুঁজতে যান, যেটা বললাম, প্রথম বক্তব্যটা হরদীপ পুরীর, দ্বিতীয় বক্তব্যটা প্রধানমন্ত্রীর, ওই দরজা হাট করে খোলার প্রসঙ্গে, মনে আছে আপনাদের? সেই শিবাজি তিনি যখন আফজল খাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন, সৌজন্য সাক্ষাৎ ছিল, কিন্তু ভেতরে ভেতরে তিনি লোহার বর্ম পড়ে গেছিলেন, আর হাতে লোকানো ছিল বাঘনখ। তাকে আলিঙ্গনের সূত্রে যখন তাকে বুকে ছোড়া বেঁধাতে গেছিলেন আফজল খাঁ, তখন তিনি ওই বাঘনখ দিয়ে তার বুক চিরে দিয়েছিলেন। এইটাই হচ্ছে আসল বিষয়। ওই প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে থেকেও আপনারা বুঝতে পারবেন যে ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক স্তরে সম্পর্ক যেরকমই রাখুক না কেন, চোখ বন্ধ করে ভরসা করবে না, বিশ্বাসও করবে না। প্রধানমন্ত্রী আজ আসানসোলের সবার থেকে বলেছেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর যেরকম ওই পশ্চিম সীমান্তের সুরক্ষাটা নিশ্চিত হয়েছে, তেমনি দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তাটাও নিশ্চিদ্র করার দরকার। আর সেটা যদি করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, কারণ ভারতের পূর্ব সীমান্তে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে বিজেপির সরকার নেই।
বাংলা ছাড়া অসম, ত্রিপুরা হয়ে উত্তর পূর্ব পর্যন্ত সব রাজ্যেই বিজেপি বা বিজেপির সহযোগী সরকার রয়েছে। ফলে পূর্ব সীমান্তে নিরাপত্তা ফুলপ্রুফ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গই একমাত্র কাটা হয়ে রয়েছে বলে নরেন্দ্র মোদী বোঝাতে চেয়েছেন। এবার ভোট সামনে, তো এই সময় তার এই বক্তব্যের তো এটারও দুটো দিক রয়েছে। একটা তো বাস্তব পরিস্থিতি, কারণ বাংলাদেশ সীমান্তটা যে সুরক্ষিত রাখা দরকার এবং এখনও যে নিশ্চিন্ত ওই সীমান্তটাকে নিয়ে আমরা ঘুমোতে পারছি না, তার কারণ আছে, এটা সবাই বুঝতে পারছেন আর কি। এবং দ্বিতীয়ত, এই বক্তব্যটা রাখার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিতে চেয়েছেন যে এক, জাতীয় স্বার্থে এখানে বিজেপিকে আনা দরকার, আর দুই, তৃণমূল তারা ওই জাতীয়তা বোধের বিরোধী, জাতীয় স্বার্থের বিরোধী। কোনোটা রাজনৈতিক স্বার্থ, কোনোটা কূটনৈতিক বক্তব্য, এবং কোনোটা পুরোপুরি একটা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। এবার এই তিনটে আপনি আলাদা আলাদা করে বিশ্লেষণ করার সুযোগ পাবেন না, তিনটে মিলেমিশে আপনার কাছে একটা যুক্তিগ্রাহ্য জায়গায় এসে দাঁড়াবে। সুতরাং বুঝতেই পারছেন, এই সময় এই ধরনের বক্তব্য যদি আসে প্রধানমন্ত্রীর কাছ থেকে এবং সেটা যদি একটা বাস্তব পরিস্থিতিতে আসে, তখন তার অভিঘাতটা, তার যে একটা ধাক্কা, সেটা জনমানসের দাগ কাটার ক্ষমতা সেটা কতটা বেড়ে যায়। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়তি চাপ নিশ্চিতভাবেই, তাই জন্য তিনিও তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী সবার কিছুক্ষণের মধ্যে, বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছেন এটা বলতে যে রাজ্য সরকারের ওপর কি সীমান্তের সুরক্ষাটা নির্ভর করছে, যে সীমান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সেই সীমান্তের সুরক্ষা যদি একদম নিশ্ছিদ্র না হয়, তার দায় কেন কেন্দ্রীয় সরকার নেবে না, কেন তিনি নেবেন, এই প্রশ্ন তো তিনি তুলেছেন। এটা তুলে তিনি গোটা দায়টা এবং ঠিক যে ওই ধাপগুলোতে পা রেখে ওঠার চেষ্টা করেছেন বা এই জাতীয়তাবাদের বা জাতীয় স্বার্থের প্রসঙ্গটা তোলার চেষ্টা করেছেন এবং তার সাথে ভোটের স্বার্থটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী, ঠিক সেই জায়গার থেকেই উত্তরটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্ষেত্রে তিনিও জানেন যে গণ্ডগোলটা কোথায় আছে। বিএসএফের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব, এটা সবাই জানে, কিন্তু বিএসএফকে যে তার সরকার নিয়মিত বিধেছে, এটা তো আর কারোর জানতে বাকি নেই, কারণ কারণে অকারণে বিএসএফকেই তো বলির পাঁঠা বানানো হয়েছে। এবং একই সঙ্গে বিএসএফের যে বক্তব্যগুলো বা কেন্দ্রীয় সরকারের যে বক্তব্যগুলো, সেগুলো যে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, অর্থাৎ রাজ্য সরকার জমি না দেওয়ায় ওই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার মতো কাজগুলো করা সম্ভব হয়নি, এটাও তো মানুষজন জেনেছে। হয়তো এই জন্যেই আর নতুন কিছু বলা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি। আরও বেশি চাপের কারণ হয়ে গেছে, তার কারণ এই জিনিসগুলো খুব অস্বস্তির আরও বড় একটা কারণে। এই যে এসআইআর নিয়ে এত কেলেঙ্কারি, এত গণ্ডগোল, এত বাদ প্রতিবাদ, তর্ক বিতর্ক, সে এসআইআরটা এত গুরুত্বপূর্ণ এবং সবার মুখে এতটা চর্চিত হওয়ার কারণই তো একটা, অনুপ্রবেশকারীরা আমাদের দেশে ঢুকে আমাদের রাজ্যে তাদের পরিচয়পত্র বানিয়ে আমাদের জনসংখ্যার মধ্যে মিশে গিয়ে আমাদের স্বার্থ, আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে কিনা, আমাদের সম্পদে ভাগ বসাচ্ছে কিনা, সোজা কথা বাংলাদেশিরা ঢুকে পড়ছে কিনা, এই প্রশ্নটা এত বেশি করে ঘুরপাক খেয়েছে মানুষজনের মধ্যে। কিন্তু এই বিশ্বাসটা ঢুকে গেছে যে অনুপ্রবেশটা একটা বাস্তব ঘটনা, এবং অনুপ্রবেশ তো তখনই ঘটে যখন কোথাও গিয়ে সবপক্ষীয় একটা ফাঁক ফোকর থেকে থাকে। এখন এই কার ফাঁকটা সব থেকে বেশি এবং কার জন্য সেই ফাঁকটা ভরাট করা যাচ্ছে না, এটা যত বেশি যে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন মানুষের কাছে, সেই জিনিসটা তত বেশি যুক্তিগ্রাহ্য মনে হবে। কিন্তু ঘটনাচক্রে যে জিনিসটা বারবার বলা হচ্ছে, সেটাতে একটা যদি নতুন মোড় আনা না যায়, একই কথা যদি বারবার রিপিট করা যায়, বারবার ব্যবহার করলে যে কোনো অস্ত্রের ধারই তো কমে যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিএসএফের উপর দোষ দেওয়ার অস্ত্রটা অতটা ধারালো হচ্ছে কি? कुछ जगह तो डेमोग्राफी इतनी बदल गई है
कि लोगों को मंदिर जाने और पूजा करने की इजाजत नहीं मिल रही। घुसपैठ को बढ़ावा देकर आज ऐसे हालात पैदा कर दिए गए और ये सब टीएमसी सरकार ही करवा रही है। मैं आपको विश्वास दिलाता हूं, बीजेपी ने ही भारत की पश्चिमी सीमाओं को सुरक्षित किया है। बीजेपी ही भारत की पूर्वी सीमा को सुरक्षित करेगी। इसलिए आपका एक वोट बंगाल के भविष्य के सुरक्षा की गारंटी बनेगा। বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞাসা করে চ্যালেঞ্জ করছি আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে, বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি কাকে অনুপ্রবেশকারী বলছেন? আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। দেখুন, নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সুরক্ষা নিয়ে কারোর মধ্যেই কিন্তু কোনো আপোষ নেই, আর কেউ বিষয়টাকে হেলাফেলাও করছেন, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু দুজনেই এই ভোটের আগে আমাদের অগ্নি পরীক্ষার মুখে ফেলে দিচ্ছেন। নরেন্দ্র মোদী আজ বলেছেন যে বাংলায় বিশেষ একটা সম্প্রদায়ের কথা বলে সংখ্যাগুরু সম্প্রদায়কে থ্রেট করা হচ্ছে। মনে আছে আপনাদের? ভোট ঘোষণার আগে এসআইআর নিয়ে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায়। সে ধর্না মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে তার সরকার রয়েছে বলেই বাংলায় নিরাপদে আছে মানুষ। তিনি না থাকলে নাকি বিশেষ একটা সম্প্রদায় ঘিরে ধরে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। এবার তিনি এই জিনিসটা সত্যি সত্যি এমন জায়গায় নিয়ে গিয়ে ছেড়েছিলেন, এটা এই বাজারে যখন এ রাজ্যেও মেরুকরণ স্পষ্ট এবং ক্রমশ সেটা বাড়ছে, তখন এরকম একটা বক্তব্য যে সেখানে ঘৃতাহুতি দেবে, এটাই তো স্বাভাবিক। তারপর থেকে বিজেপি বলতে শুরু করেছিল যে রাজ্যে সংখ্যাগুরু মানুষকে সংখ্যালঘুর জুজু দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখুন, আজ সেই প্রসঙ্গের উল্লেখ না করেও প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন এ রাজ্যে তৃণমূল থাকা মানে হিন্দুদের মনে মুসলিমদের সম্পর্কে ভয় কাজ করবে এবং মুসলিমরা এমন একটা সম্প্রদায় হিসেবে চিহ্নিত হবেন যাদের বাকিরা ভয় করে, ভয়ের কারণ হয়ে দাঁড়াবেন তারা, যেটা তারা হয়তো নন। ভোটারকে ভোটার না ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু মুসলিম আলাদা করে ভাবছেন সে কথা বলে মুখ্যমন্ত্রীর কথাকে ব্যবহার করে ভোটের আগেই তৃণমূলকে তৃণমূলের মাঠেই চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইলেন প্রধানমন্ত্রী। এটা পরিষ্কার তারা আছেন বলে বাংলার যে অংশের ভোটার নিরাপদ বলে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, সেই হিন্দু ভোট ব্যাংককেই শুধু প্রধানমন্ত্রী কিন্তু বার্তা দিলেন না, বার্তা দিলেন তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে বলেই তাদের আসলে থ্রেটের মুখে পড়তে হচ্ছে, ভোট ব্যাংক রাজনীতি। আর একই সঙ্গে ওই কীভাবে একটা সম্প্রদায় এরকম নেতিবাচক একটা দিকে তাদের ঠেলে দেওয়া হচ্ছে শুধু ভোটের জন্য, সেটাও বুঝিয়ে দিলেন। মানে রাজনীতির ধরনটা এক, সেই রাজনীতিতেই দুই পক্ষ একে অপরকে কিস্তি মাত করতে চাইছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু মাঝখান থেকে আবার বলছি, বলি হচ্ছে কারা কারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত হচ্ছে। আলোচনার বিষয়বস্তু সেটাই, আপনার আমার সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের ভবিষ্যৎ। समय था जब लाल इश्तेहार जारी करके हिंदुओं को नरसंहार की धमकी दी जाती थी। टीएमसी भी आज वही कर रही है। एक समुदाय के नाम पर फिर से हिंदुओं को धमकाया जा रहा है। বিজেপি যখন এসআইআর করেও পাচ্ছে না বাংলাকে আটকাতে, বাংলার সম্মানকে নিয়ে যে খেলা করছিল,
সেইটাকে যেহেতু মমতা ব্যানার্জি এগিয়ে বলেছে না বাংলা এগিয়ে যাবে, বাংলা জিতবে, তাই এখন পেছন দিক দিয়ে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে তারা যে নোংরা খেলা খেলছে এবং মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা যে চলছে সেটা তীব্র নিন্দা করি। আচ্ছা, এই মুসলিম আবেগের কথাটা তুলতে গিয়ে খানিকটা কি সেম সাইড করে ফেললেন ফিরহাদ হাকিম? কারণ তাহলে তো গোটা বিষয়টা আবার যেখান থেকে শুরু সেখানেই গিয়ে ফেলতে হবে। অবশ্য এটা করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ তাদের আবার সেই রকম নিরুপায় জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটাই তো রাজনীতি। রাজনীতিতে এক পক্ষ বল করবে, আরেক পক্ষ বোল্ড হবে, এটাই তো নিয়ম না। আরেক পক্ষ যে ব্যাটও চালাবে এবং সেটা ব্যাটে বলে হলে যে 4-6 হতে পারে, সেটাও তো মাথায় রাখতে হয়। ফিরহাদ হাকিম কি তৃণমূলের টেনশনের আসল কারণটা প্রকাশ করে ফেললেন? বক্তব্য শুনে আসলে সেইটাই মনে হচ্ছে। দেখুন, কলকাতা বন্দরে তৃণমূল প্রার্থীর দাবি বিজেপি এসআইআরকে ভোটের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আটকে দেওয়াতেই নাকি বিজেপি বিভাজনের রাজনীতি করছে। এসআইআর তো এই মুহূর্তে আদালতের নজরদারিতে রয়েছে। ওই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর কমিশন ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়ার পর যে 27 লক্ষ ভোটার বিবেচনাধীন তালিকার থেকে বাদ গেছেন, তাদের ছাড়াই যে এবারের ভোট হবে, এটা তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বা অন্য কেউ এই ভোটারদের নিয়ে আলাদা করে আদালতে যাবেন কিনা সেটা এখনও পরিষ্কার নয়। কিন্তু যে পরিমাণ আন্দোলন এদের নেমে পড়ার কথা ছিল, যে পরিমাণ ঝড় তোলার কথা ছিল, সেটা যে তোলা হয়নি, এটা তো যারা গিয়ে ওই ট্রাইব্যুনালের লাইনে দাঁড়াচ্ছেন তারা প্রতি মুহূর্তে টের পাচ্ছেন। ভোর ভোর থেকে তারা ট্রাইব্যুনালের লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। বিক্ষোভ বা এখন অন্য কোনো রাজনৈতিক উস্কানিতে ক্ষিপ্ত হয়ে ওঠা, এগুলো কিন্তু নেই। এর একটা বড় কারণ হচ্ছে তার সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা চরম প্রহরার মধ্যে হচ্ছে। নিরাপত্তারক্ষী, পুলিশ সবাই অত্যন্ত সজাগ এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রাইব্যুনালের নাম লেখানোর জন্য যেখানে তাদের যেতে হচ্ছে, সেই কর্তৃপক্ষ প্রবলভাবে চেষ্টা করছেন যাতে এই সাধারণ মানুষগুলোর ভোগান্তিটা দীর্ঘায়িত না হয়। সকাল সকাল তারা খুলে ফেলছেন তাদের অফিস, নাম তো লেখা হচ্ছে। তারপর কি হবে, কি হবে না হবে সেটা পর্যন্ত এদের উৎকণ্ঠা থাকবে। কিন্তু এটা তো পরিষ্কার হয়ে গেছে যে তাদের কাছে কেউ কথা রাখেন। দেখুন, এই সমস্যার নাম এটা পর্যন্ত আজ পর্যন্ত কাউকে ভোট পেছানোর আবেদন করতে দেখেছেন? দেখেননি তো। এই অবস্থায় এসআইআরকে উদ্দেশ্যপূর্ণভাবে ব্যবহার করতে না পেরে বিজেপি ধর্মীয় মেরুকরণের কথা বলে ভোট চাইছে, এটা ফিরহাদ হাকিম যতই অভিযোগ করুন, তিনি কি শেষ রক্ষা করতে পারবেন? আজ এই জন্যই সম্ভবত সংবাদ মাধ্যমকে ডেকে একটা ভিডিও দেখিয়েছেন তৃণমূল নেতারা, যে ভিডিও দেখিয়ে তৃণমূলের দাবি বিজেপির সাথে হুমায়ুন কবিরের গোপন আঁতাত হয়েছে। 1000 কোটি টাকার বিনিময়ে একটা ডিল হয়েছে এবং সেই ডিলের মত অনুযায়ী হুমায়ুন কবির নাকি সংখ্যালঘু ভাগ করে বিজেপির সুবিধা করে দেবেন বলে চুক্তি হয়েছে। দেখুন, চুক্তি হয়েছে কি হয়নি, 1000 কোটি টাকা না 1 টাকা নাকি 1 টাকাও না, ওই ভিডিও কে তুলেছে, এই ভিডিও সত্য না মিথ্যে, এসব আমরা জানি না। তৃণমূল দিয়েছে, আপনাদের বললাম। কিন্তু তৃণমূলের এই ভিডিওর বক্তব্য এবং ভিডিও প্রকাশ করার সময় খেয়াল করে দেখুন, 27 লক্ষ মানুষ তাদের নাম বাদ গেছে। সব মিলিয়ে 91 লাখ মানুষ এই এসআইআরের জন্য বাদ গেছেন। সদ্য ওই ভোটার তালিকাটা ফ্রিজ হয়েছে, তারপর যখন একটা প্রেস কনফারেন্স হচ্ছে যাতে রাজ্যের ওই মন্ত্রিসভার সব থেকে গুরুত্বপূর্ণ 2 মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস রয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ মুখপাত্র কুণাল ঘোষ রয়েছেন, সেখানে কিন্তু এই বাদ যাওয়াদের সম্পর্কে কোনো বিষয় নেই, এসআইআর সম্পর্কে কোনো বিষয় নেই, সাম্প্রতিককালের অন্য কোনো বিষয় নেই। ভিডিও দেখিয়ে যেটা তুলে ধরা হচ্ছে সেটা ওই মুসলিম ভোট ভাগ হওয়ার আশঙ্কা। দেখুন, এক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, ওই পিঠে ভাগের মতো আমাদের মানে ভোটারদের হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের ভাগ বাটোয়ারা করে নিতে নেতারা কিন্তু সব সময় একদম তৎপর হয়ে রয়েছে।
से अगर चीफ मिनिस्टर बनेगा तो आप सपोर्ट देंगे? पूरा सपोर्ट देगी, कोई दिक्कत नहीं। नहीं, ममता को किसी कीमत में नहीं आना चाहिए। जितना ममता बनर्जी को खिलाफ बोलेंगे उतना ही भाजपा को खिलाफ बोलेंगे। वो लीडर ऑफ द अपोजिशन के साथ मेरा बात हुआ, वो तो शुभेंदु अधिकारी के साथ। हाँ, वो शुभेंदु अधिकारी बोला जो अब दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊँगी, आराम करके आपको सेंट्रल लीडरशिप को साथ बात करा देती। महान वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग उसका सीएम जी आपके साथ कनेक्शन रखा? सीएम डायरेक्ट मुझे हम लोग को इन्फॉर्मेशन था आसाम का सीएम, आसाम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ आसाम को जोड़ के रखा, लेकिन डायरेक्ट मोहन यादव जी को मेरा साथ बातचीत करने के लिए से जोड़ के, और मोहन जी मुझे बताया, बोला मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा, पूरा लाख होगा, 1000 मिलेगा तब बहुत, मतलब 1000 करोड़। দেখুন একটা জিনিস ভাবছিলাম, জানেন তো, এই ভোট এলেই কীরকম এরকম স্টিং ভিডিওগুলো, যেগুলো হয়তো অনেক দিনের পুরনো, যেগুলো এতদিন প্রচারের সময় হয়তো বেরোতে পারতো, সেগুলো ঠিক মোক্ষম সময়ে বেরিয়ে আসে। টাইমিংটা একটা বড় জিনিস রাজনীতিতে, এটা আমরা বুঝে গেছি। যেদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে প্রায় কার্পেট বোম্বিং শুরু করলো, খেয়াল করে দেখুন, একই সঙ্গে যেদিন প্রধানমন্ত্রী এলেন, যেদিন রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, যেদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি এখানে সভা করে গেছেন, সেই রকম একটা দিনে এইরকম একটা হুমায়ুন কবিরের সাথে বিজেপির গোপন আঁতাত হয়েছে, এরকম একটা ভিডিও প্রকাশিত হলো। যে ভিডিওটা সত্য না মিথ্যে সেটা তো পরের কথা, কিন্তু এই ভিডিওটা যেহেতু প্রকাশিত হলো এবং যেহেতু তৃণমূল এটাকে প্রকাশ করলো, সেটা নিশ্চয়ই একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং উদ্দেশ্য রয়েছে। এবার এই উদ্দেশ্য বিধেয় লাভ ক্ষতি এগুলো যদি আমরা একটুখানি দেখি, তাহলে আমাদের একটু বুঝে নিতে সুবিধা হবে যে কোন জিনিসটা কখন থলের থেকে বেরোয়। আচ্ছা, এই যে হুমায়ুনের সঙ্গে এই যে বিজেপির গোপন আঁতাত হয়েছে, এই ভিডিও দেখিয়ে যেটা তৃণমূল তুলে ধরলো, এটাতে কি নিজেদেরই অস্বস্তি আর দুর্বলতা দুটোকেই একসঙ্গে প্রকাশ করে ফেললো? এই বক্তব্যটা কারোর মাথায় ঘুরছে। দেখুন, এই ভিডিওতে হুমায়ুন কবিরকে যা বলতে শোনা যাচ্ছে তা যদি সঠিক হয়, তাহলে কার সুবিধে এটা সবাই আলোচনা করতে বসছেন। এবার বলি, কেউ কারোর অস্বস্তি প্রকাশ করেনি, সবাই সবার প্রতিপক্ষের অস্বস্তি প্রকাশ করার চেষ্টা করেছে এবং নিজের স্বস্তির কারণ খোঁজার চেষ্টা করেছে। মানে এই ভিডিওটায় যদি কার সুবিধা হলো বলেন, তাহলে বলবো সবাই সবার সুবিধা করে দিল। অবাক হচ্ছেন তো? রাজনীতিতে এটা হয়। এবার এই ভিডিওর থেকে হুমায়ুন কবির, বিজেপি এবং তৃণমূল এই 3 পক্ষেরই সুবিধা হলো, 3 পক্ষের জন্যই একদম উইন উইন সিচুয়েশন। একটা বিপরীতধর্মী পরিস্থিতিতে এরকমভাবে সবার জন্য একটা সুবিধাজনক বা লাভজনক পরিস্থিতি তৈরি হওয়া, এটা কিন্তু খুব ব্যতিক্রমী পরিস্থিতি। কেন বলছি? আচ্ছা, প্রথমে বিজেপির কথায় আসি। দেখুন, তৃণমূলের অভিযোগ অনুযায়ী যদি বিজেপি এটা সত্যিই করে থাকে, যদি সত্যিই তারা চায় যে হুমায়ুন কবিরের মাধ্যমে মুসলিম ভোট ভাগ করতে, তাহলে অসুবিধাটা কোথায়? এটা তো রাজনৈতিক অঙ্ক। সবাই জানে যে মুসলিম ভোটটা বিগত নির্বাচনগুলোতে তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে কাজ করে এসছে এবং প্রতিপক্ষের ভোট ব্যাংকে যদি চির না ধরানো যায়, তাহলে জয়ের আশাটা কমে। বিজেপি যখন রাজ্য জয় করতে চাইছে, তখন তো তারা চাইবেই যে সমস্ত দিক থেকে তাদের নিজেদের যে ভোট ব্যাংক সেটাকে অটুট রাখতে, প্রতিপক্ষের যে ভোট ব্যাংক সেটাতে ভাঙন ধরাতে। এটা তো স্বাভাবিক জিনিস। সুতরাং সেই কাজটা বিজেপি করছে, মানে তৃণমূলের অভিযোগ অনুযায়ী যদি সেই কাজটা তারা করছে, এটা তৃণমূলই প্রচার করে দেয়, তাহলে তো তৃণমূল এইটাই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তাদের যে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বা সঠিক কৌশলটা কাজে লাগাচ্ছে, তাদের স্ট্র্যাটেজি ঠিক আছে। এই সত্যটাই কি স্বীকার করে নেওয়া হলো না?
এটা কিন্তু ভাবার মতো বিষয়। এবং আমি নিশ্চিত যে এতে এই গোটা বিষয়টায় বিজেপি নেতৃত্ব খুব একটা অখুশি হবে না আর কি। কারণ তারা এই হুমায়ুন কবিরের মতো একজন সংখ্যালঘু নেতাকে ব্যবহার করে তৃণমূলের শক্তিশালী জায়গায় আঘাত হানতে পেরেছেন, এটা বুঝিয়ে দেওয়া মানে তো তাদের লাভ। তৃণমূলের মনস্তাত্ত্বিক চাপ হবে তো এতে, এটা তারা ধরে নিচ্ছে। তাদের নিজেদের লসের তো কোনো জায়গা নেই, গোটা জায়গাটা তারা তো কোনো অন্যায় করেনি। এবার হুমায়ুন কবিরের জায়গাটা ভাবুন, তার মতো একজন নেতা যাকে কদিন আগেও একটা জেলার একটা অঞ্চলের বিধায়কের বেশি কেউ জানতেন না, ভাবতেন না, তাকে তৃণমূল বাংলার মুসলিম ভোট ব্যাংকের অন্যতম নিয়ন্ত্রক শক্তি বানিয়ে দিচ্ছে। এটা যদি তারা তাকে মনে না করতো হুমায়ুন কবিরকে, তাহলে এইভাবে তার ভিডিওগুলো প্রকাশ করতো নাকি? হুমায়ুন কবির উচ্চতাটা কোথায় নিয়ে গেল ভাবুন তো। ঠিক যেরকমভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর তার এই বিরোধী দল নেতা হওয়ার রাস্তাটা অর্থাৎ মুখ হয়ে যাওয়াটাকে নিশ্চিত করে দিয়েছিলেন, এক্ষেত্রেও ঠিক একইভাবে দরকার বাড়ছে হুমায়ুনের। হুমায়ুনকে কিং মেকার বানিয়ে দেওয়া হচ্ছে, এবং এমন একজনকে বানিয়ে দেওয়া হচ্ছে এবং একজনকে সন্দেহের জায়গাটা খুলে দেওয়া হচ্ছে, যেটা জমাট বাঁধা ভোট ব্যাংক ছিল তৃণমূলের, সেটাতে ফাটল ধরার সম্ভাবনা আছে। এবং সেটা কে ধরাতে পারে? না হুমায়ুন। এবার যদি হুমায়ুন কবির এই কথাগুলো বলেও থাকেন, তার জন্যও কোনো অন্যায় নেই, তিনিও গোটা ব্যাপারটা স্ট্র্যাটেজিক্যালি করছেন। দেখুন, যে কোনো ছোট ব্র্যান্ড সবসময় তাদের নিজেদের ব্র্যান্ড ইমেজটা বাড়িয়ে নেওয়ার জন্য, নিজেদের পরিচিতি, নিজেদের অবস্থানটাকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য বড় ব্র্যান্ডের সাথে যুক্ত হয়। তো বিজেপি তার সঙ্গে কথা বলছে, এটা যদি হুমায়ুনের জন্য একটা বিরাট প্রচার না হয়, তাহলে আর কী হবে? তৃণমূলও গুরুত্ব দিচ্ছে, বিজেপিও গুরুত্ব দিচ্ছে, হুমায়ুনকে কোথায় তুলে দেওয়া হলো ভাবুন তো। আমি নিশ্চিত এটা দেখে তিনি বলেছেন বিরাট অঙ্কের একটা তিনি মানহানির মামলা টামলা করবেন, এ সমস্ত বলেছেন, মনে মনে নিশ্চিতভাবে খুশি হয়েছে। এর থেকে বেশি পাবলিসিটি তিনি আর কিসে পেতে পারতেন? ভাবুন, এগুলো কিন্তু ভাবার বিষয়। এবার একই সঙ্গে তৃণমূল তাদের নিজেদের জায়গা থেকেও তারা ঠিক রয়েছে। তারা নিজেরা হয়তো শঙ্কায় ছিল, হ্যাঁ এই শঙ্কাটা তারা প্রকাশ করে দিয়েছে যে তারা তাদের ওই মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কাটা করছিল। এবার সেটা যদি হয়, তাহলে তারা সেই ফাটল বোঝাতে চেষ্টা করবেন বা ফাটল ধরানোর যে কারণ সেটাকে উৎখাত করার চেষ্টা করবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো তাদের জন্য স্ট্র্যাটেজি হওয়া উচিত। তৃণমূল তো সেটাই করেছে। তৃণমূল থেকে বেরিয়ে বাবরি মসজিদকে ইস্যু করে হুমায়ুন যে মুসলিম সমাজকে বার্তা দিতে চেয়েছিলেন, সেই মুসলিম সমাজকে বলার চেষ্টা হলো হুমায়ুন আসলে বিজেপির লোক। ওই বাবরি মসজিদ করবেন হঠাৎ করে এইটা ঘোষণা করে দেওয়ার পর খেয়াল করেছে, দেখেছেন, এটা হুমায়ুন নিজেও বলেছেন, চারপাশ থেকে অসংখ্য মুসলিম স্রেফ মুসলিম ভাবাবেগে ওখানে এসে নামাজ পড়তে চলে এসেছিলেন, যে জায়গাটার কোনো আলাদা করে কোনো বিশেষত্ব ছিল না। অর্থাৎ যে ডাকটা হুমায়ুন দিয়েছিলেন সেটা নিশ্চিতভাবেই তার ধর্মীয় আবেগকে কাজে লাগানো একটা ডাক। বাবরি মসজিদের নামটা ব্যবহার করা তো সেই জন্যেই, সেটা দিয়ে সাড়া পড়েছিল, সেটা বাস্তব। সেটা যদি এই সাড়াটা বর্তমান থাকতো, সেই জায়গাটা যদি, সেই শক্তিটা যদি থাকতো হুমায়ুনের, তাহলে সেটা নিশ্চিতভাবেই তৃণমূলের জন্য চিন্তার জায়গা ছিল। কিন্তু হুমায়ুনের বিশ্বাসযোগ্যতাটা যদি একবার ওই ধর্মীয় ভাবাবেগের জায়গা থেকেই নষ্ট করে দেওয়া যায়, যদি একবার মুসলিম সমাজের কাছে বুঝিয়ে দেওয়া যায় যে আসলে ও মুসলিম ভাবাবেগের ধারক বাহক রক্ষাকর্তা কিচ্ছু নয়, ও আসলে বিজেপির লোক, তাহলে তৃণমূল তাদের নিজের জায়গায় নিশ্চিন্ত থাকতে পারবে। এটা তো অন্তত চেষ্টা তো করতে পারবে। সেই চেষ্টা তারা করেছে, ফলে তাদের দিক থেকেও গোটা স্ট্র্যাটেজির মধ্যে কোনো অন্যায় নেই। যদি একজনও বা দুজনও বা যে কজনই বুঝবেন তাদের কথাটা, তাতে তাদের লাভ হবে। সেটা বুঝতে পারলেন? ওই গোটা বিষয়টার মধ্যে এটা এমন একটা, সবাই বিপরীতমুখী, অন্যকে আঘাত করার চেষ্টা করছেন, কিন্তু সেটা করছেন বটে,
কিন্তু সবাই লাভবান হচ্ছে। এরকম একটা ব্যতিক্রমী পরিস্থিতি সত্যি খুব কম আসে, কিন্তু সব সময় কি পুরোটা এই বিজ্ঞানের ভাষা তো সম্ভব? সব কটা বিপরীতমুখী জিনিস সেটা কি একই দিকে যেতে পারে, একই ফল দিতে পারে? এইখানেই একটা কিন্তু আছে, যেটা বললাম, অর্থাৎ বিজেপি আর হুমায়ুন কবিরকে আক্রমণ করতে গিয়ে এই তৃণমূল এই ভোটে তাদের সব থেকে বড় দুশ্চিন্তার জায়গাটা আসলে প্রকট করে ফেলেছে। মুসলিম ভোটে আঘাত এলে তারা যে দুর্বল হয়ে পড়তে পারেন, এটা কিন্তু এই প্রেস কনফারেন্স করে ফিরহাদ হাকিমরা নিজেরাই প্রকাশ করে ফেললেন। ঠিক যেরকম এর আগে ওই ব্রিগেডের সবার দিন একটা প্রেস কনফারেন্স করে সেখানে তাদের আঘাতপ্রাপ্ত লোকদের দাঁড় করিয়ে দিয়ে যেদিন শশী পাজার বাড়ির সামনে একটা প্রবল সংঘর্ষ হয়েছিল, সেই ছবিটা তুলে ধরে তারা প্রমাণ করে দিয়েছিলেন যে, লোকের সামনে অন্তত এই বার্তাটা উঠতে দিয়েছিলেন যে প্রয়োজনে মন্ত্রীর বাড়ির থেকে যদি আক্রমণ আসে বলে কেউ অভিযোগ করে, তাহলে শুধু অভিযোগ করে সে থেমে যায় না, সে পাল্টা আক্রমণ করতে পারে, শাসক দলকে কেউ মেরে এইভাবে আহত করতে পারে। এটা এই ছবিটা যেদিন তুলে ধরেছিলেন, সেটা কিন্তু ঘুরিয়ে আসলে তাদেরই মনস্তাত্ত্বিক চাপে ফেলে দিয়েছিল। অন্যায়, অন্যায়, পাপ, 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 যে আমার ধর্মকে টাকাই বিক্রি করে দেব, বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ভিডিওতে হুমায়ুন যা বলছেন ডক্টর, আমরা তাই মনে করছি। ও যা বারে বলুক, সবটাই হচ্ছে সাজানো, আইপ্যাকের স্ক্রিপ্ট। যদি পিএমওর সাথে বিজেপির কোনো নেতার সাথে, অমিত শাহর সাথে, শুভেন্দু অধিকারীদের সাথে, কারোর সাথে কোনো আমার লেনদেনের কোনো প্রমাণ করতে পারে, আমি আজকের দিনে সমস্ত ক্যান্ডিডেটকে প্রতিদ্বন্দ্বী থেকে সরিয়ে নিয়ে বসে পড়ব। যদি না পারে ওদের বিরুদ্ধে 2000 কোটি টাকার মানহানি মামলা করব। এবারে কোর্টে চলে যান, গিয়ে বলুন এটা ফরেন্সিক টেস্ট হোক, এটা উনি কি এআই। তা এটা আমরাও তো বলছি যে আমরা তো এই সত্যতা যাচার করার, এটা তো সবাই দেখতে পাচ্ছেন। এই গুরুতর অভিযোগ, হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়ার, এবং এই আইপ্যাকে যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কি না দেখা দরকার আছে। রাজ্য সরকার এটাকে সিবিআইতে রেকমেন্ড করুন, রাজ্য সরকার রেকমেন্ড করতে পারে ভারত সরকারকে ফর সিবিআই। দেখুন, সবার বক্তব্যই কিন্তু একদম ছক বাঁধা, যার যেটা বলার কথা তারা সেটাই বলেছেন। হুমায়ুন অস্বীকার করেছেন, তৃণমূল দাবি করেছে, আর বিজেপি তদন্তের দাবি করেছে, সাজানো বলেছে এবং তৃণমূলের ঘাড়ে ঠেলেছে। সব যে যা হওয়ার কথা, যা যা বলার কথা, কোনোটা এর মধ্যে কোনো ব্যতিক্রমী জিনিস নেই। এবং সব থেকে বড় কথা, লোকসভা নির্বাচনের ঠিক আগে যেরকম সন্দেশখালী স্টিং অপারেশনটা আত্মপ্রকাশ করেছিল এরকম একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে, ঠিক সেরকমই আরেকটা এরকম একটা ঘটনা সামনে চলে এলো আর কি। এবার সেটাও সত্যি না মিথ্যে আমরা জানি না, এটাও সত্যি বা মিথ্যে আমরা জানি না, কিন্তু এই দুটো ভাইরাল ভিডিও যে দুটো ভোটের আগেই এসছে এটা তো আমরা দেখেছি। কিন্তু দেখুন, গোটা ব্যাপারটার মধ্যে আজকাল একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, আজকাল 1 টাকা 2 টাকার কোনো জায়গা নেই, জানেন তো, 1 কোটি টাকারও কোনো জায়গা নেই। 1000 কোটি টাকার দুর্নীতি বলে তৃণমূল দাবি করেছে এই হুমায়ুনের কাণ্ডটা, আর হুমায়ুন বলেছেন তিনি 2000 কোটি টাকার মানহানির মামলা করবেন। আগে 100 কোটি টাকা 200 কোটি টাকা শুনতাম, এখন 100রও দিন গিয়েছে আর কি। আমরা এগিয়েছি, কিন্তু বাংলা এগিয়েছে, এটা আপনাদের বলতেই হবে। এই একটা ব্যাপারে অন্তত টাকার দাম কমতে কমতে ওই ডলারের তুলনায় কোথায় যাচ্ছে সেটা নিয়ে যারা মাথা ঘামান, তারা তার থেকে অনেক আগে এই রাজ্যের দিকে যদি একটু নজর ফেরাতেন, দেখতেন টাকা এখানে কোন গতিতে কোথায় পৌঁছে যাচ্ছে। টাকা উঠছে। আর শুনে অধীর চৌধুরী দার্শনিকের ভঙ্গিতে বলছেন, ভোটের সময় এরকম হয়। এসব তো ভোটের আগে নানা রকমের হাওয়া তৈরি করার চেষ্টা করা হয়, সেটা তো প্রমাণ হয়েছে। এর আগে আমাকে হারানোর জন্য দাঙ্গা করানোর কথা বলা হয়েছিল হুমায়ুনকে, সেটাও জানাজানি হলো, এটাও জানাজানি হচ্ছে। ধর্মের কল বাতাসে নড়ছে। ধর্মের কল কোন বাতাসে নড়ে? সত্যি কথা বলতে কি, ধর্মের কলটা তো ইদানিংকালে কোথাও দেখতে পেলাম না আমরা, জানেন তো, তাহলে বুঝতে পারতাম কি দিয়ে নড়াতে হয়।
তাই অধীর চৌধুরীর যদি বক্তব্য ধরতে হয় তাহলে ভোটের বাতাসে নড়লে ভালো, কিন্তু যিনি ধর্মের বাজ বিচার করেন না সেই অধীর চৌধুরী, তার কিন্তু এই ভোটেও সময়টা খুব একটা মসৃণ যাচ্ছে না। মানে প্রচারে গিয়ে স্লোগান বিক্ষোভের মুখে তো পড়ছিলেনই, তার আগে নিজের দলে একটা সময় কোণঠাসা থাকতে হয়েছিল। এবার যখন তিনি এই বিধানসভার ভোটে নেমে নিজের একটা পুরনো পরিচিতি, পুরনো দাপটটা ফিরে পাওয়ার দিকে এগোতে চাইছেন, সেই সময়ই মানে সব কিছু ওই বললাম না, রাজনীতির মধ্যে হয় না তো, তার বাইরে অনেক কিছু হয়ে যায়, কিন্তু সব জুড়ে যায়। গতকাল তার কনভয়ের এসকর্ট গাড়িতে একটা ট্রাকে নাকি ধাক্কা মেরেছে, একদম সামনের থেকে এসে ধাক্কা। যদিও অধীর চৌধুরী এর পেছনে কোনো খুনের চক্রান্তের অভিযোগ করেনি, কিন্তু তার রাজনৈতিক পরিস্থিতিটা তার নামের মতোই হয়ে রয়েছে, অধীর। এবার আরও কয়েকজন অধীর হওয়ার সময় বোধহয় হলো, জানেন তো। কারণ অদ্ভুতভাবে কিছু কিছু জিনিস, এবং আমার ধারণা, একটার কথা বলবো, এরকম আরও বেশ কিছু অধীর হওয়ার মতো কাণ্ড কারখানা বা লোকজনকে অধীর করার মতো কাণ্ড কারখানা হতেই পারে। এবার মনে হচ্ছে পরপর সেই রকম সিরিজ চলছে। কেন বলছি? আচ্ছা, এই পরপর যে জিনিসগুলো হচ্ছে, এই এসআইআরকে কেন্দ্র করে, যেরকম সুপ্রিম কোর্টের একটা বেনজির রায়, মানে যেখানে বিচারকরা তারা দায়িত্ব পেলেন এই ভোটার তালিকাটা চূড়ান্ত করার বিষয়গুলোতে, মানে 60 লক্ষের বিবেচনা করার জন্য। এটা তো একটা ব্যতিক্রমী জায়গা। এরকম একটা জায়গায় আমাদের এসআইআর পৌঁছে গেল, আদালত পৌঁছে গেল, এগুলো আমরা দেখলাম। এবার দেখুন, সুদীপ্ত সেন, সারদা কর্তা, তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন, এই খবরটা কখন পাওয়া গেল? যখন তিনি সব মামলা থেকে জামিন পেয়ে বেরোবেন বলে শোনা যাচ্ছে, তখন তো নির্বাচনের মুখ। বেরিয়ে তিনি কি বলবেন? চিটফান্ড দুর্নীতি মামলার কোহিনূর তিনি বাংলার নির্বাচনে কোনো আলাদা মাত্রা যোগ করতে পারবেন কি? কারোর দুশ্চিন্তার কারণ হবে না কি হবেন? কারো স্বস্তিকে দেবেন কি না? এবার লোকের তো এই কৌতূহলগুলো উঠতে শুরু করেছে। কারণ সুদীপ্ত সেনের মুখটা এমনিতেই প্রজন্মের কাছে খুব চেনা নয়, 13 বছর অনেক স্মৃতি তো মুছে যায়। কিন্তু তিনি যখন বেরোচ্ছেন, তখন নতুন করে এই বক্তব্যগুলো, আলোচনাগুলো, এগুলো তো শুরু হবেই। এবং তার মধ্যে খেয়াল করে দেখুন, সাধারণ মানুষ, গরিব গুরু, যাদের টাকা পয়সা এই সারদায় রাখা ছিল চিটফান্ডে, তারা টাকা ফেরত পাবেন কিনা, কবে পাবেন, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। তারাও হয়তো হাল ছেড়ে দিয়েছেন আর কি। কিন্তু সবার একটাই মাত্র জিজ্ঞাসা, বেরিয়ে তিনি কি বলবেন। বুঝতে পারছেন, সুদীপ্ত সেনের এইরকম মোক্ষম সময় হয়তো কাকতালীয়, কারণ বিচার ব্যবস্থা যে সময় তাকে ছেড়েছে, যখন তার বিরুদ্ধে সব মামলাগুলো খারিজ হয়ে গেছে, এবং সত্যি কথা বলতে কি, যেটা আদালত থেকেও জানা যাচ্ছে, যে তিনি যে অভিযোগে অভিযুক্ত ছিলেন, সেগুলোতে সর্বোচ্চ যে পরিমাণ তার শাস্তি হতে পারত, তার ডবল বোধহয় তার ওই চার্জশিট বা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে যতদিন আদালতে নির্দেশে বা নিয়ম অনুযায়ী যতদিন জেলে থাকা যায়, ততদিন তার কাটানো হয়ে গেছে। হয়তো ছাড়া পেতেনি, কিন্তু কাকতালীয়, দেখুন নির্বাচনের আগেই ছাড়া পেলেন। এবার অনেকগুলো জিনিস কিন্তু এরকম, যেগুলো নিয়ে লোকের মনের মধ্যে প্রচুর কৌতূহল আছে। আমি সেটাই ভাবছিলাম, আমার কী নিয়ে কৌতূহল আছে। তিলোত্তমার ধর্ষণ আর খুনকাণ্ডের তদন্তটা নিয়েও তো বহু মানুষের মধ্যে আক্ষেপ আছে, এবং সেটা নতুন মাত্রা পেয়ে গেছে তিলোত্তমার মা, তিনি এবার পানিহাটিতে ভোটে বিজেপির প্রার্থী হওয়ার পর। এক্ষেত্রেও তো সিবিআই তদন্ত করছে, এবং যথারীতি ঘটনাচক্রে এটাও কাকতালীয় যে এই গোটা বিষয়টা, সেটা কিন্তু আদালতে উঠেছে, এবং সেখানে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, সেটাও তো খুব তাৎপর্যপূর্ণ। আরজিকর মামলায় সিবিআই নতুন করে ওই তদন্তে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় আর বাকি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে, কারণ আদালত মনে করে সঞ্জয় রায় অনেক কিছু জানে, ফলে যত আধুনিক প্রযুক্তি আর পদ্ধতি রয়েছে সিবিআই তা নির্দ্বিধায় ব্যবহার করতে পারে। বিচারপতি মান্থা বলেছেন যে মৃতের পরিবার ওই ঘটনাস্থল দেখতে চেয়েছে,
তাদের সিবিআইয়ের কোনো আপত্তি নেই, রাজ্য সরকার মামলার পার্টি নয়, তাদের আপত্তি থাকবে কেন? শুধু তাই নয়, পরিবার যদি নতুন করে হলফনামা দিয়ে তদন্ত এগোতে চায় তাতে রাজ্যের আপত্তি থাকবে কেন? তার মানে কি? আদালতে মামলাটা চলছে, এটাও পুরো আদালতের কার্যপ্রণালীর মধ্যেই হয়তো নিয়ম মেনেই একটা সময় এসে বেরোলো, কিন্তু ঘটনাচক্রে এখন তো সামনে যেহেতু ভোট রয়েছে, সবার মনের মধ্যে তো আবার একটা নতুন করে প্রশ্ন এসে যাবে, ফাইলটার ধুলো ঝেড়ে আবার একটুখানি বাট্টার করা হবে নাকি? নতুন কিছু বেরোবে কি? এবার কি কিছু হবে? তিলোত্তমার ফাইলের ধুলো বামেরাও ঝাড়পোছ করতে শুরু করে দিয়েছে। আজ সোদপুর ট্রাফিক মোড়ে বামেরা রাত দখল করেছে, হয়তো সেই 14ই আগস্টের স্মৃতিকে মনে রেখে দিতেই মনে পড়িয়ে দিচ্ছে তারা যে তিলোত্তমাকে তারা ছাড়তে চায় না। যদিও তিলোত্তমার পরিবার বামেদের ছেড়ে একটু ডান দিকে চলে গেছে। আজকে পানিহাটিতে তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, তার সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এবং ঘটনাচক্রে আজকেই পানিহাটিতে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সব কীরকম অদ্ভুত সমাপতন না, সব একসঙ্গে কীরকমভাবে জুড়ে যাচ্ছে দেখুন তো। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজনীতিতে আপাত একটা মৃত জিনিসকে কবর খুঁড়ে বের করেছেন। মুখ্যমন্ত্রী পানিহাটির সভায় রাজনৈতিক সৌজন্যের কথা বলেছেন। আচ্ছা, রাজনীতিতে সৌজন্য যে মোটামুটি বিলুপ্তপ্রায় ওই ডোডো পাখি হয়ে গেছে সে তো আমরা জানি। হ্যাঁ, নতুন করে সেগুলো যখন আলোচনা হয় না তখন হঠাৎ কীরকম একটা নস্টালজিক লাগে, জানেন তো। ভোটে যখন কেউ ক্যান্ডিডেট হয় তখন প্রত্যেক ক্যান্ডিডেটেরই নিশ্চয়ই অধিকার আছে তার কথা বলার, কিন্তু ভোটটা হচ্ছে রাজনীতির একটা অঙ্গ। কাজেই একটা রাজনীতির লোক আর একটা রাজনীতির বিরুদ্ধে বলতেই পারে, কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও দরকার হলে একটা সৌজন্যের সীমারেখা রাখবেন। দেখুন, গতকাল পানিহাটিতে তিলোত্তমার মা প্রচার করার সময় কয়েকজন মহিলা গিয়ে গোলমাল করেন, বাধা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে কি নাম না করে সেটা নিয়েই সতর্ক করে দিলেন নাকি? তার কি মনে হলো যে এই গোটা পরিস্থিতিতে যদি আবার নতুন করে একটা সহানুভূতির হাওয়া তৈরি হয়, আবার যদি পুরনো বিতর্কগুলো লোকের মনে পড়ে যায়? দেখুন, মা মরা মেয়েকে আত্মীয় স্বজন সহানুভূতির চোখে দেখে থাকে, কিন্তু এক্ষেত্রে মেয়ে মরা মাকে তো গোটা সমাজ সহানুভূতির চোখে দেখছে। সেই অনুভূতিতে আঘাত করার দুঃসাহস যেন কেউ না দেখান বা ভুল না করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কৌশলে সেটাই বুঝিয়ে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু কৌশলে লক্ষ্যভেদ করেছেন, একেবারে অর্জুনের কায়দায়। মহাভারতে দ্রৌপদী সেই স্বয়ম্বর সভার ছবিটা মনে করুন, জলে ছায়া দেখে ঘুরন্ত মাছের চোখকে বিদ্ধ করেছিলেন অর্জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ার হুগলি নদীর প্রাঙ্গণে বা সঙ্গমে সেখানে দাঁড়িয়ে মাছ শিকার করলেন, একদম অর্জুনের কায়দায়। আপনাদের মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল গত কয়েক মাস ধরে লাগাতার প্রচার করে চলছে যে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, এবং সেটা খণ্ডন করতে বিজেপি নেতারা একেবারে বেড়াল হয়ে গেছেন। কেউ মাছের বাজারে ছুটে যাচ্ছেন, কেউ বাজারে মাছ হাতে নিয়ে প্রচার করছেন, কেউ মানে ওই মাছ টাছ নেড়ে দিচ্ছেন। মানে পারলে সব কিছুতে ওই যে তাদের ওই যে ভোটার স্লিপ টিপ দেয় না, পারলে সেগুলোতে না ওই মাছের আঁশের গন্ধ টন্ধ দিয়ে দেন আর কি। এখন সেই রকম পর্যায়ে চলে গেছে গোটা ব্যাপারটা, মাছ অচ্ছুত নয় এটা বোঝাতে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়া যেটা করলেন সেটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। তিনি মাছ ছুলেন কিন্তু আঁশ ছুলেন না, তিনি মাছ খাওয়া না খাওয়ার বিতর্কেই গেলেন না, কারণ ওটা নিয়ে বললেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলিংয়ে তার ব্যাট করা হয়ে যেত। তিনি সেদিকে ব্যাটটা নিয়েই গেলেন না, ওই বলটা ছেড়ে দিলেন। কিন্তু মোদি মাছ বিতর্কটাকে উল্টো দিক দিয়ে ধরলেন, অভিযোগ করলেন যে বাঙালির মাছের চাহিদা পূরণ করতে তৃণমূল ব্যর্থ, তৃণমূল সরকার ব্যর্থ। মানে একই সঙ্গে রাজ্যের অগ্রগতি, উন্নয়ন, মৎস্যজীবীদের রোজগার, এই সব কিছু নিয়ে প্রশ্ন তুলে দিলেন। এটা বুঝিয়ে দিলেন যে মাছটা খাবেন কি করে, মাছ খেতে আপনাকে বেশি পয়সা দিতে তো হবেই, তার কারণ এখানে তো
মাছ সেভাবে উৎপাদন হচ্ছে না, সেটার জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়নি। মৎস্যজীবীরা সাহায্য পাচ্ছেন না, বাইরের থেকে মাছ আমদানি করতে হচ্ছে, দাম তো বেশি হবে। আসল জায়গাটায় হাত দিয়ে ফেললেন। দেখুন, মোদির হেঁসেলে মাছ ঢোকে না, কিন্তু তিনি 13 বছর ধরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই গুজরাট মাছ উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয়। মানে মাছের ব্যবসাটা মোদি তো বিলক্ষণ বোঝেন। ফলে তিনি ব্যবসার পিছে বোলিং করতে শুরু করলেন আমাদের পকেট লক্ষ্য করে, অর্থাৎ আমাদের পকেট থেকে বেশি পয়সা যাচ্ছে আর মৎস্যজীবীদের পকেটে পয়সা ঢুকছে না। এবার তার বোলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাট করতে বাধ্য হচ্ছে। टीएमसी आपको मछली तक नहीं दे पाई है। মাছের কথা বলছেন, আজকে বাংলায় এসে তার কারণ গায়ে লেগেছে। রাজনীতির গায়ে লেগেছে, কিন্তু বাঙালির পেটে লাগে যদি পাতে না জোটে রুই, কাতলা, পাবদা, ইলিশ, চিংড়ি, বাটা, মাগুর, ট্যাংরা, পুঁটির মতো মাছ। খাল, বিল, নদী নালার বাংলা। সেই কতদিন আগে ঈশ্বরগুপ্ত বলেছিলেন মৎস্য মারিব খাইব সুখে, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন মাছ ছাড়া বাঙালির ভাত রোচে না। ওসব কয়েকশো বছর আগের কথা। এখন বাঙালির চাল চলন, খাওয়া দাওয়ার মাৎসান্যায় চলছে। আসলে রাজনীতি বাঙালির ছোট ছোট সুখ দুঃখকে হাঁ করে গিলতে চাইছে। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। সব রাজ্যে মাছ বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে। আমাদের পুকুরে মৎস্য উৎপাদন হয়, বাজারে প্রতি বাজারে যা মাছ আসে সবাই কিনে নিয়ে খায়। जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। রাজনীতি সব ছেড়ে কেন আচমকা মাছ নিয়ে মাথা ঘামাচ্ছে? অনেকে বলছেন এসব খোলা জলে মাছ ধরা। বছরে 13 থেকে 14 লক্ষ টন মাছ উৎপাদন হয় বাংলায়, আমদানি করতে হয় আরও 1 লক্ষ টনের বেশি। তাতেই কেন গেল রব? অনেকে বলছেন মাছের নামে বাঙালি অস্মিতার চারা ফেলছে রাজনীতি, যে চারাতে যে ভোটার ওঠে। বাংলা, বাঙালি, অবাঙালি, নিরামিষ, আমিষ, হিন্দু, মুসলমানের চারায় মাছটা আসলে উপলক্ষ, মূল লক্ষ্য ভোট ব্যাংক। বাকিটা যেমন ছিল সেই তিমিরে। ডায়মন্ড হারবার একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় না। আমাদের এখানে কিন্তু ইলিশ মাছ উৎপন্ন হয়। এটা এখানে হচ্ছে আপনারা পুকুরেও নোনা জলে আপনারা ইলিশ মাছটাকে চাষ করতে পারবেন, কিন্তু সেই রিসার্চটা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। রাজনীতির ব্যাপারটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখন আমাদের অফ সিজন, আর এই বছর আমাদের বাংলাতে সত্যি উৎপাদন কম হয়েছে। বাংলা এবারে মালটা একটু কম। না, মাছের দাম ঠিকই আছে, মাছের দামে কোনো অসুবিধা হয়নি। তবে প্রধানমন্ত্রী যা বলছে সবই যে সত্যি, বা মুখ্যমন্ত্রী যা বলবে সবই যে সত্যি, তার কোনো আমরা নিজেরা দেখে নেব কি সস্তা আছে, কি বেশি দাম আছে না আছে। বলে না পিচ বদলে দেওয়া। এখন তো আইপিএল চলছে, কখনো দেখবেন এই পিচের বদলে ওই পিচে খেলা হচ্ছে, এই নিয়ে বিতর্ক হয়। তো প্রধানমন্ত্রী এই খেলার পিচটা বদলে দিয়েছেন। খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রীকে এখন কোন আঙ্গিকে তার জবাব দিতে হচ্ছে। ওই মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে, মানে আমিষ নিরামিষের বিতর্ক ছেড়ে এখন উৎপাদনের দিকে যেতে হচ্ছে। মানে এটাও তো একটা শিল্পের পর্যায়ে, মৎস্য শিল্প আর কি। তো সেক্ষেত্রে দেখে মনে হচ্ছে বাঙালি কিন্তু একদম ভদ্রলোকের এক কথার মতো আমাদের এখানে সব কিছু একই রকম। এখানে যেমন বড় শিল্প নেই, কিন্তু শাসক বা সরকার তারা প্রচার করে এখানে ক্ষুদ্র শিল্প আছে, প্রচুর হচ্ছে। ঠিক সেরকম মুখ্যমন্ত্রীও তো বললেন যে চারা পুটি আর কি, চুনো পুটি, এগুলো প্রচুর তারা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। মানে আমরা সব কিছুতেই ক্ষুদ্রতে আছি আর কি, একটু বড় ঠড়োতে কবে যাব জানি না। কিন্তু মজা লাগছে জানেন তো, এই মাছ সংক্রান্ত বিষয়টা কিন্তু এই রাজনীতিতে খুব ভালো ঢেউ তোলে। আপনাদের মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই, ওই বিহারের নির্বাচনের সময় কী হয়েছিল আপনাদের খেয়াল নেই? সেই বেগুসরাইয়ে প্রচারে গেছিলেন রাহুল গান্ধী। একটা বড় ঝিলে হঠাৎ নৌকোর থেকে জলে ঝাঁপ মারেন, তারপর সাঁতার কেটে পারে পৌঁছন।
পরে জানা গেছিল মৎস্যজীবীদের কাছাকাছি পৌঁছতে রাহুল গান্ধী নাকি ওইভাবে জলে ঝাঁপ মেরেছিলেন। এবার মৎস্যজীবী না মাছ আমরা জানি না কার কাছে যেতে চেয়েছিলেন, তবে হ্যাঁ এরপরে পুকুরে জালও ফেলেছিলেন যদি ভোটার ওঠে আর কি। তো বিহারের নিষাদ সমাজের ভিআইপি পার্টি রাহুল আর তেজস্বীর সঙ্গে জোট করেছিল। জলে সাঁতার দিয়ে অবশ্য মহাগঠবন্ধনকে পাড়ে তুলতে পারেননি রাহুল গান্ধী, কিন্তু তার প্রচারের ধরনটা সেটা কিন্তু বিলক্ষণ নজর কেড়েছিল। বিজেপির প্রার্থীদের প্রচারটাও কিন্তু নজর কাটছে এক্ষেত্রে, এটা মানতে হবে। ওই বললাম হাতে মাছ নিয়ে প্রচার বা মাছ বাজারে প্রচার, এ সমস্ত যদি দেখতে পান না তাহলে আলাদা করে ওই পতাকা উত্তরীয় এগুলো খোঁজার চেষ্টাই করবেন না, নিশ্চিত হয়ে যাবেন অবধারিতভাবে ওটা বিজেপির প্রার্থী। ওই শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর মাছ সংক্রান্ত প্রচারের ধরনটাই আবার আলাদা করে দিয়েছেন। ভাস্কর ভট্টাচার্য আজ থলে হাতে বাজারে গেছিলেন, স্বাভাবিকভাবেই বাড়ির জন্য বাজার করতে আর কি, যেরকমভাবে মধ্যবিত্ত যায়। তো গিয়ে আবিষ্কার করেছেন যে তার বাজার যাওয়ার খবর পেয়ে মাছের বাজারে বিজেপির প্রার্থী বা নেতারা ঢুকছে দেখলেই আজকাল মিডিয়া তো সংবাদ মাধ্যম সেখানে দৌড়ে যাচ্ছে, কারণ জানেন কিছু না কিছু তো ঘটবে। হয়েছে কালকেই শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপি এলে মাছ খেতে দেবে না। এবার বিজেপি প্রার্থী সেখানে মাছ কিনতে গিয়ে যখন দেখলেন সবাই রয়েছে এবং আরও বিজেপির নেতৃত্বও চলে এসছে, তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তিনি মাছ কিনলেন, আঁশ ছুলেন, তারপর সেই মাছটা ছেড়ে দিলেন বাজারের জমা জলে। কাল রাতে বৃষ্টির পর জল জমেছিল, একই সঙ্গে মাছ ছোঁয়া হলো আর নিকাশির দুরবস্থাকেও মাছ ছেড়ে আক্রমণ করা হলো। একটা নতুন দিক চলে এলো, সবাই কিন্তু এইভাবে নিজেদের প্রচারটা প্রতিপক্ষর ঘরে ঢুকিয়ে দিতে চাইছেন। আর এই ব্যাপারে বোধহয় একদম অনন্য একটা রাস্তা নিয়ে ফেলেছেন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী। বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দায় তিনি প্রচার করতে বেরিয়ে যখন দেখেছেন রাস্তার ধারে একটা তৃণমূলের পার্টি অফিস রয়েছে, বলা নেই কওয়া নেই, সোজা পার্টি অফিসে ঢুকে তৃণমূলের নেতা কর্মীদের কাছে হাত জোর করে ভোট চেয়ে ফেলেছেন। শুধু তা না, বিজেপির লিফলেটও বিলি করেছেন। এবার ভাবুন তো, এরকম অবস্থায় ঘরে অতিথি এলে কী করা যাবে? তৃণমূলের পার্টি অফিসে বসা কর্মকর্তারা সেই লিফলেটগুলো নিয়েওছেন। এই কৌশলটা যদি চাউর হয়ে যায় তাহলে কিন্তু এই বিজেপির সৌজন্যের ঠেলায় তৃণমূল নেতাদের নাভিশ্বাস উঠে যেতে পারে।